সবার মতামতের ভিত্তিতেই সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে অভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের বিষয়ে প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত নেতারা বলেছেন, ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরি করা হোক। বৃহস্পতিবার সর্বদলীয় আলোচনায় এসব কথা উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্তির পথে শুরু করে নতুন যাত্রা। ঘটনার 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের আওয়াজ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার প্রেক্ষাপটে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন সরকার প্রধান। দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 5ই আগস্ট হচ্ছে ঐক্যের ভিত্তি, তাই সবাইকে নিয়েই প্রস্তুত হবে ঘোষণাপত্র। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলোর নেতারা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টাও। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই। কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। একটা কমিটি গঠন করা হয়, এই ধরনের প্রস্তাব এসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সবার সাথে আলোচনার পর সময় নিয়ে সবার মতামতকে অন্তর্ভুক্ত করে গণ অভ্যুত্থানে যার যার অবদান উল্লেখ করে ঘোষণাপত্র প্রস্তুত করার উপর জোর দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়। সবাই একমত হয়েছি যে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা প্রয়োজন, এক্সচেঞ্জ অফ ভিউজ প্রয়োজন। আমরা আলাদাভাবে মতামত দেব, তারপরে এটাকে একটা কনসাইজ করে সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে। বাট ইট উইল টেক টাইম, এটার জন্য একটা সময় প্রয়োজন এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। এটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সবার মতামতের ভিত্তি হোক ঘোষণাপত্রের মূল লক্ষ্য, এমনটা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আরও সময় নেওয়া যেতে পারে, আবার অহেতুক বেশি সময়ও যাতে নেওয়া না হয়, এমনই মত অংশগ্রহণকারীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের
চার দেয়ালের বন্দি অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হাজারো নেতাকর্মী। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দায়ীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনারবাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবুর সাহেব আজকে এই বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এ নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হোটেল রেস্তোরাঁ খাতে আগের মতোই 5% ভ্যাট কার্যকর থাকছে। এ বিষয়ে আগামী রোববারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ খাতে ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে এনবিআর ভবনে সাংবাদিকদের কথা জানান সংস্থাটির দ্বিতীয় সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ডাকে কয়েকশো ব্যবসায়ী এনবিআরের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা সরকারের পুনঃসিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রেস্তোরাঁ খাতে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ সকল অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ আগামী অর্থ বছরে 5% থেকে কমিয়ে ভ্যাট 3% করার দাবি জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। এদিকে ঔষধ তৈরি, পোশাক সহ কিছু নিত্যপণ্যের ক্ষেত্রে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে ও আগের মতোই হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টরটা আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক না কিছু কিছু রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী কয়টা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকজনকে এফেক্ট করে সব। আমি তো বললাম ইম্পোর্টেড ফরেন ইউজ, এগুলো আমি কেন কমাবো? 31 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 278 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সাবেক রেলমন্ত্রী এবং তার পরিবার। একই সাথে 16টি ব্যাংক হিসেবে 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ফাহিম গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুদক।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, সফরে কয়েকটি দেশের সরকার প্রধান ও সংস্থার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের নাগরিকত্ব নিয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে বাংলাদেশের সাথে অন্য দেশের চুক্তিসমূহকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। আচ্ছা, আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। নগরীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছেই। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসে ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেছেন, সমস্যা সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে, এই প্রবলেম হইতেছে আমাদের। খুবই প্রবলেম হইতেছে, বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না, আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে এবছর। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে ক্যাবের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে নির্ধারিত স্থানে কর্মরত আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সম্প্রতি যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 3য় টার্মিনাল 99% কাজ শেষ হয়েছে। সিলিং ব্রিজ সহ কাজ শেষ হলে এবছর এটি উদ্বোধন করা হবে। কক্সবাজার বিমানবন্দরে কাজও 93% শেষ হয়েছে। 3য় টার্মিনালে সরঞ্জাম কেনার দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে উত্তরার রানিংওয়ে সহ বেশ কিছু অপ্রয়োজনীয় স্থাপনার প্রকল্প বাতিল হয়েছে বলেও জানান ক্যাব চেয়ারম্যান। তদন্তাধীন ব্যাপারে আমাদের আসলে কথা বলাটা খুব একটা সঠিক হবে না, কারণ আমরা ওই ডেপথে জানি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমি বলতে পারবো না। এপিবিএনের সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায়, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএনের ডিউটি করার কথা বহিরাঙ্গনে,
একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে। রাজধানী জুড়েই চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। ঢাকার রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ বলেছেন, সমস্যার সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে, এই প্রবলেম হইতেছে আমাদের। খুবই প্রবলেম হইতেছে, বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা বাগাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না, আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তা এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয় এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। হত্যাসহ 7 মামলার পলাতক আসামি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুমকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর কুমিল্লায় গ্রেফতার করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর থানা পুলিশের একটি টিম গতরাতে পাবনার রূপপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে। সেখানে একটি বাসা ভাড়া করে অবস্থান করছিল সে। রাতেই তাকে নাটোর থানায় নেওয়া হয়। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা। এদিকে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এর আগে গতরাতে সেনাবাহিনীর একটি টিম নগরী 5 নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খেলার খবর, ক্রিকেট। আজ ছুটির দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এ 2টি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুপুর 2টায় শুরু হবে খেলাটি। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার আগে আলোচনায় দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বয়কট করেছিল। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তারা অনুশীলনে ফিরেছে। দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানান, পারিশ্রমিক পাওয়ায় খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সও বদলে যাবে। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দু দলই আছে যথাক্রমে 5 ও 6। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট সোহানদের। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6। 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 8 ম্যাচে 1 জয়ে তলানিতে ঢাকা ক্যাপিটালস।
রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। ঢাকার রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ বলেছেন, সমস্যার সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে, এই প্রবলেম হইতেছে আমাদের। খুবই প্রবলেম হইতেছে, বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না, আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তা এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয় এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের মিল্কভিটায় দুগ্ধ সরবরাহকারী খামারিরা। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 45 থেকে 47 টাকায়। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এই অবস্থায় দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মিল্কভিটার পরিচালক মুস্তাফিজুর রহমান মনির। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত গো খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর কারণে এ অঞ্চলে দুধের চাহিদা বেশি। এর মধ্যে বাছাইকৃত খামারিদের সাথে চুক্তি করে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা। এসব গো খামার থেকে প্রতিদিন প্রায় 80,000 লিটার দুধ সংগ্রহ করে মিল্কভিটা। বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে 35 থেকে 47 টাকা, যা অন্যান্য দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও খোলা বাজারের চেয়ে 35 থেকে 38 টাকা কম। অথচ গরু লালন পালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে দুধের দাম বাড়ানোর দাবি খামারিদের। দুধ ধরেন যে আমরা যে খাদ্য কিনি, ধরেন যে খাদ্যের তুলনায় দেখা যায় দুধের দাম আমার কম হয়, আমরা খুব হিমশিম খাইতেছি আর কি। সব খাদ্যর দাম বেশি বুঝছেন, কিন্তু আমরা এই দুধের দাম পাচ্ছি না, দুধের দাম কম দিচ্ছে। খামারি হিসেবে আমাদের এলাকায় অনেক গরু বাছুর আছে, কিন্তু আমাদের গরু দিয়ে আমাদের যে দুধের দাম দেয় সেই হিসেবে আমাদের গরু পালা যায় না। 1 কেজি ভুষের দাম 55-60 টাকা আর 1 লিটার দুধের দাম 45 টাকা, সেই হিসেবে আমাদের কিছুই হয় না। খামারিদের দাবির প্রেক্ষিতে দুধের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন মিল্কভিটার এক পরিচালক। এই মিল্কভিটা একটা লোকসান প্রজেক্টে দাঁড়িয়ে আছে। সেই লোকসান প্রজেক্টটা আমরা আইডেন্টিফাই করে মিল্কভিটার দুধের দাম বাড়ানোর জন্য আমরা চিন্তা করেছি। পাশাপাশি গোখাদ্যের যে আমাদের মিল ছিল, সেই মিলটা বিগত ফ্যাসিস্ট সরকারের সে বন্ধ করে দিয়েছিল। খামারিরা দুধের দাম কম পাইতো, গোখাদ্যের দাম বেশি হতো, এই ক্ষেত্রে খামারিরা লোকসানের সম্মুখীন হতো। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় এ অঞ্চলে। এরপর থেকে সেখানে গড়ে ওঠে শত শত গো খামার।
আর এখান থেকে উৎপাদিত দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। এনটিভি নিউজ ডেস্ক। ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম জানতে আমরা সরাসরি যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, গত সপ্তাহের থেকে আজকে নিত্য পণ্যের বাজার দরের তারতম্য কেমন দেখছেন? ফারজানা, আমি এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের যে চালের বাজার যে সাইডটা ওইখানটায় আছি। আর আপনি জানেন এখন কিন্তু চালের দাম নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে চালের দামটা বেশ ঊর্ধ্বমুখী ছিল, আমরা যেটি দেখে এসেছি। তো আমি আজকে এখানে এসে যেটি দেখছি, দামটি আসলে গত সপ্তাহে যেরকম ছিল চালের দাম সেরকম আগের মতোই বেশিতেই আছে এখন পর্যন্ত। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, এখানে আমরা যেটি দেখতে পেয়েছি দাম, যেটি মানুষ কিনে বেশি মিনিকেট চাল সেটির দাম আজকে হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা মান ভেদে, দোকান ভেদে। এছাড়া নাজিরশাল চাল আমরা দেখতে পেয়েছি ৭৫ থেকে ৮৫ টাকা। আটাশ চাল যেটি সবচেয়ে বেশি কেনা হয়, যারা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে, সেটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। এছাড়া যে আমনের মৌসুম, এখন নতুন ধানের মৌসুম, এখন কিন্তু নতুন চালের মৌসুম, সেই জন্য যে প্রভাবটা পড়ার কথা আমাদেরকে বিক্রেতারা বা ক্রেতারা বলছেন যে দাম কমার কথা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে আমনের চালের দামটিও কিন্তু এখন এখানে ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো বিক্রেতারা যেটা বলছে, তাদের আসলে এখানে কিছু করার নেই, তারা হচ্ছে খুচরা পর্যায়ে বিক্রি করছেন, তাদের এখানে আসলে করার কিছু নেই। তারা বলছেন এক্ষেত্রে আসলে দায়টি নিতে হবে। এর আগে তারা যেখান থেকে আনেন, মিল থেকে তারা কিনে আনেন, তারা যে পাইকারি রেট কিনে আনেন, সেখানেই আসলে মূলত দামটা বেশি, যার ফলে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এছাড়া ক্রেতারা যেটি বলছেন সব সময়ের মতো, তারা আসলেই জানতে চায় কেন এই মুহূর্তে এত দাম বেশি। তারা দেখতে চায় সরকারের পদক্ষেপ, এটা নিয়ে তারা আমাদেরকে হতাশা জানিয়েছে। এছাড়া আমরা অন্যান্য বাজারগুলোতে আমরা দেখেছি, আমরা মাংসের বাজারে দেখেছি গরুর মাংস আগের মতোই 750 থেকে 780 এরকমই আমরা দাম দেখতে পেয়েছি। এছাড়া খাসির মাংস 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে সবচেয়ে বেশি আমিষের চাহিদা মেটায় যে ব্রয়লার মুরগি, সেটির দামও কিন্তু আমরা দেখতে পেয়েছি 210 থেকে 20 টাকা, অর্থাৎ এটি গত সপ্তাহে যেরকম ছিল সেরকমই আমরা দেখতে পেয়েছি। এছাড়া যেহেতু শীতের মৌসুম এখন চলছে, এখন কিন্তু হাঁসের চাহিদাটাও বেশ বেড়ে যায় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে। সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চীনা হাঁস, সেটি কিন্তু মানভেদে 700 থেকে 750 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে ওই দামগুলো স্থিতিশীল থাকলেও ক্রেতারা বলছেন আসলে দামগুলো আগে থেকেই বেড়ে আছে, মাংসের বাজারটা বিশেষ করে। তো এটি কিন্তু বিশেষ করে নিম্নবিত্তদের হাতের নাগালে কিন্তু বাইরে চলে গেছে। আর এছাড়া যেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন সবাই, সেটি হচ্ছে গিয়ে শীতের মৌসুম, অর্থাৎ সবজির চাহিদা, সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের সবজি কিন্তু মোটামুটি 30 টাকা থেকে আমরা দেখতে পেয়েছি 60 টাকার মধ্যে বেশিরভাগ সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। আর এছাড়া কয়েকটি সবজির দাম যদি আমি বলি, বিভিন্ন ধরনের বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এই টাউন হল বাজারে। এছাড়া পেঁয়াজের চাহিদা, যেটি নিয়ে আলোচনা হয় বছরের অনেকটা সময়, সেটি কিন্তু এখন দেশিটাই কিন্তু এখন 55 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দামও কিছুটা কমে এখন এই মুহূর্তে 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সবজির বাজারে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন, তারা সেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন। যেহেতু এটি আসলে শীতের মৌসুম, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তারা বলছেন চাল যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটির দামই যেহেতু এই মুহূর্তে বাড়ছে, ঊর্ধ্বমুখী হয়ে আছে এখনও, সেটি নিয়ে কাজ করা প্রয়োজন বলে তারা কিন্তু মনে করছেন। ফারজানা, এই ছিল সব মিলিয়ে আমার কাছে সর্বশেষ। খেলার খবর ক্রিকেট। আজ ছুটির দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2টি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুপুর 2টায় শুরু হবে খেলা। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার আগে আলোচনায় দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বয়কট করেছিল, তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তারা অনুশীলনে ফিরেছে। দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানান, পারিশ্রমিক পাওয়ায় খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সও বদলে যাবে। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দু দলই আছে যথাক্রমে 5 ও 6। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট সোহানদের। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 8 ম্যাচে 1 জয়ে তলানিতে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
চন্ডিকা হাথুরু সিংহকে ছাঁটাই করলেও টিকে যান তার সহকারী হিসেবে কাজ করা নিক পোথাস, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ১ মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই কোচ। প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস। ২০১৭ থেকে ১৮ শ্রীলঙ্কা ও ২০১৮ থেকে ১৯ ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। সবশেষ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে জয়ের নায়ক অ্যারন জোন্স এবারের বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। টানা তৃতীয়বারের মতো বিপিএল খেলতে আসা অ্যারনের মনে ধরেছে স্বাগতিকদের দর্শক আগ্রহ। অ্যারন জোন্সের বিপিএল ভাবনাও তার বার্বাডোস থেকে যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে। রিপোর্ট নিলয় মজুমদারের। বিশ্ব টি-20তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলে মনোযোগ কেড়েছিলেন অ্যারন জোন্স। এবারে বিপিএলে আশানুরূপ কিছু করতে না পারলেও অবশ্য বিপিএল এর মঞ্চে তার নামটা পুরনো নয়। এর আগেও খেলেছেন ২ মৌসুম। নিজের তৃতীয় মৌসুমে সিলেটের স্বাগতিক দর্শক মুগ্ধ করেছে তাকে। খেলতে চান পরের কয়েক মৌসুমেও। আগেও বিপিএল এ খেলেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। দর্শকদের ভালোবাসা পেয়ে সত্যি আমি মুগ্ধ। সুযোগ পেলে আগামীতেও এখানে খেলতে চাই। খেলতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও, তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পাওয়ায় তা হাতছাড়া করেননি এই ব্যাটার। যুক্তরাষ্ট্র খুব দ্রুতই আন্তর্জাতিক টি-20তে ভালো দল হয়ে উঠবে বলে মনে করেন তিনি। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজন কয়েক ধাপ এগিয়ে দিয়েছে আমাদের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামীতে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলুড়ো দেশ হিসেবে পরিচিতি পাবো। তবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেতন ভাতার অনিয়ম নিয়ে প্রশ্ন করলেও এই বিষয়ে কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ১ মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি। ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে সেই দামেই। সপ্তাহ শুরুতেই কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। আমদানি হলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দামও। তবে সবজির বাজারে নতুন করে দাম বাড়েনি, রয়েছে গেল সপ্তাহের মতোই। রাজধানীর বাজার দর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। চলছে আমনের ভরা মৌসুম, কিন্তু চালের বাজারে ক্রেতার স্বস্তির সন্ধান নেই এখনো। ভরা মৌসুমে আমন বিক্রি হচ্ছে কেজি ৬৫ টাকায়। আটাশ চালের ভোক্তা মূলত নিম্ন মধ্যবিত্ত, সেই চালও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। একইভাবে দাম বাড়তি সব ধরনের চালের। বাজার ঊর্ধ্বমুখী কেন তার উত্তর জানা নেই বিক্রেতাদের। মিনিকেট, নাজির সব ধরনের চাউলের দাম বাড়ছে। আড়তে গেলে দেয় দাম বেশি, আড়তদাররা কম, মিলাররা জানে। মিলাররা বাড়াইলে এটা এখন মিলাররা বলতে পারবো যে কেন দাম বাড়তেছে। এই নজিরবিহীন বাড়ছে, এটার তো কোনো মানে নাই। এতে সংকটে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। চালের দাম বেশি, চালের দাম একটু বাড়তি, আর মুরগির দাম বাড়তি। যাদের টাকা পয়সা আছে তারা তো তাদের মতন করে দাম বাড়লেও কি কমলেও কি, গরিব মানুষ তো দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস ওদেরটা চলে যাচ্ছে একরকম। মধ্যবিত্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। কেজিতে কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তিতে ক্রেতারা, কিন্তু বাজার ভেদে ওঠানামা করছে পেঁয়াজের দাম। ভালো আছে, বর্তমানে জিনিস সব ভালো আছে, দামও কম আছে। 55 টাকা বাজারের মধ্যে 40-এ পাওয়া গেছে, এই সপ্তাহে আবার একটু বেশি। ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহের তুলনায় একটু বেশি, 10 টাকা থেকে 20 টাকা বেশি। দেশি মুরগি আপনার গত সপ্তাহে ছিল 600 টাকা, এখন 550 টাকা বিক্রি করতেছে। আর সোনালিটা 350 ছিল, এখন 330 টাকা। একবার একটু কম পাই, আবার একটু বেশি পাই। বুঝে বললাম 5 টাকা কমলে 10 টাকা বাড়ে পরের সপ্তাহে গিয়ে, মানে জিনিস একই থাকে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়, আর গরুর মাংসের কেজি 750 টাকা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আমদানি করা আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি অন্তর্বর্তী সরকারের মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। বন্দর কর্তৃপক্ষ জানায় G2G ভিত্তিতে গতরাতে মিয়ানমার থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে জাহাজটি। এতে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 11 জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 26,935 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এমভি SDR ইউনিভার্স জাহাজ।
শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শুধু নিজে নয়, শেখ হাসিনার স্বজনদের মাধ্যমেও বিদেশে পাচার করা হয়েছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও জানিয়েছেন রিজভী। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, যাচ্ছি তার কাছে। নূর, কনভেনশন কি শুরু হয়েছে কিনা এবং বক্তারা কি বলছেন? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইলমে আমল করি আত্মগঠন, হয় যেন জীবনের শুদ্ধি, দিনের দায়রা করে খেদমত খান, জনশক্তি করি বৃদ্ধি। কথা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম যুব কনভেনশন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে চলছে এবং সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। সকাল থেকেই বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয় অধিবেশনটি জুমার পরপরই শুরু হয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলনের মূল যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই সংগঠনের আমির পীর চরমনায়ের পীর সাহেব যিনি রয়েছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, তিনি এখনো আসেননি। তিনি আসার পরে অন্যান্য যে বক্তারা রয়েছেন তারা বক্তব্য দেবেন এবং আজকে আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আজকের এই যুব কনভেনশনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা চরমনায়ের পীর সাহেব বাংলাদেশের মানুষের প্রতি তার যে আহ্বান রয়েছে সে আহ্বান দেবেন এবং একই সঙ্গে দলের নেতাকর্মীদের কাছে দলের যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো প্রদান করবেন। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন আসলে নতুন বাংলাদেশকে নিয়ে, বর্তমান যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশকে নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজকে কড়া বার্তা প্রদান করবেন এবং একই সঙ্গে তার দেশবাসীর যে করণীয় সেই করণীয় তারা এখান থেকে বার্তা হিসেবে দিয়ে দেবেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে বহিঃশক্তির বিশেষ করে এবং একই সঙ্গে যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি রয়েছে সেই ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো থাকতে হবে। বাংলাদেশের সব মানুষের মধ্যে জাতীয় যে ঐক্যের জানছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশনের খবর। মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী, আর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন 25 জন শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল।
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভালো ডাক্তার তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন। এ বিষয়টি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখনই মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পক্ষে নন তিনি। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরে থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়ে কুলাতে পারবো না। এদিকে এবারের MBBS ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিলেন মেডিকেল ভর্তিচ্ছুরা। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় ঢেলে দিয়েছেন পরীক্ষার খাতায়। যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আর কি। কোশ্চেন প্যাটার্ন মোটামুটি ইজি ছিল, বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন মানে সহজে হয়েছে আগের তুলনায়। একদিনে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট থাকায় বিপাকে পড়েন অনেক অভিভাবক। আমরা আসছি গাজীপুর থেকে, আসার সময় তো যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে গাড়ি ছিল না, কষ্ট হয়েছে, আরো অনেক কষ্ট হয়েছে। আমরা তো হাঁটিও আসছি, আবার রিক্সাও আসছি, সমস্যা হচ্ছেই। যানবাহন অনেক সংকট আছে, আর প্রতিমধ্যে হলো প্রায় হাফ কিলোমিটার আগে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওখান থেকে হাইটে আসতে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের মিল্কভিটায় দুধ সরবরাহকারী খামারিরা। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 45 থেকে 47 টাকায়। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এ অবস্থায় দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মিল্কভিটার পরিচালক মোস্তাফিজুর রহমান মনির। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত গো খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর কারণে এ অঞ্চলে দুধের চাহিদা বেশি। এর মধ্যে বাছাইকৃত খামারিদের সাথে চুক্তি করে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটা। এসব গো খামার থেকে প্রতিদিন প্রায় 80,000 লিটার দুধ সংগ্রহ করে মিলভিটা। বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে 35 থেকে 47 টাকা, যা অন্যান্য দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও খোলা বাজারের চেয়ে 35 থেকে 38 টাকা কম। অথচ গরু লালন পালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে দুধের দাম বাড়ানোর দাবি খামারিদের। দুধ ধরেন যে আমরা যে খাদ্য কিনি, ধরেন যে খাদ্যের তুলনা দেয় যে দুধের দাম আমার কম হয়, আমরা খুব হিমশিম খাইতেছি আর কি। সব খাদ্যর দাম বেশি বুঝছেন, কিন্তু আমরা এই দুধের দাম পাচ্ছি না, দুধের দাম কম দিচ্ছে। খামারি হিসেবে আমাদের এলাকায় অনেক গরু বাছুর আছে, কিন্তু আমাদের গরু দিয়ে আমাদের যে দুধের দাম দেয় সে হিসেবে আমাদের গরু পালা যায় না। 1 কেজি ভুষের দাম 55-60 টাকা, আর 1 লিটার দুধের দাম 45 টাকা, সেই হিসেবে আমাদের কিছুই হয় না। খামারিদের দাবির প্রেক্ষিতে দুধের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন মিলভিটার এক পরিচালক। এই মিলভিটা একটা লোকসান প্রজেক্টে দাঁড়িয়ে আছে। সে লোকসান প্রজেক্টটা আমরা আইডেন্টিফাই করে মিল্কভিটার দুধের দাম বাড়ানোর জন্য আমরা চিন্তা করেছি। পাশাপাশি গোখাদ্যের যে আমাদের মিল ছিল, সে মিলটা বিগত ফ্যাসিস্ট সরকারের সে বন্ধ করে দিয়েছিল। খামারিরা দুধের দাম কম পাইতো, গোখাদ্যের দাম বেশি হতো, এই ক্ষেত্রে খামারিরা লোকসানের সম্মুখীন হতো। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় এ অঞ্চলে। এরপর থেকে সেখানে গড়ে ওঠে শত শত গো খামার, আর এখান থেকে উৎপাদিত দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। NTV নিউজ ডেস্ক। মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আমদানি করা আতপ চাল নিয়ে MV গোল্ডেন স্টার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি অন্তর্বর্তী সরকারের মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। বন্দর কর্তৃপক্ষ জানায় G2G ভিত্তিতে গতরাতে মিয়ানমার থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে জাহাজটি। এতে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 11 জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 26,935 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল MV SDR ইউনিভার্স জাহাজ।
গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের মিল্ক ভিটায় দুধ সরবরাহকারী খামারিরা। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি ৪৫ থেকে ৪৭ টাকায়। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এই অবস্থায় দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মিল্ক ভিটার পরিচালক মুস্তাফিজুর রহমান। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত গো খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর কারণে এ অঞ্চলে দুধের চাহিদা বেশি। এর মধ্যে বাছাইকৃত খামারিদের সাথে চুক্তি করে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। এসব গো খামার থেকে প্রতিদিন প্রায় ৮০,০০০ লিটার দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা। বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে ৩৫ থেকে ৪৭ টাকা, যা অন্যান্য দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও খোলা বাজারের চেয়ে ৩৫ থেকে ৩৮ টাকা কম। অথচ গরু লালন পালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে দুধের দাম বাড়ানোর দাবি খামারিদের। দুধ ধরেন যে আমরা যে খাদ্য কিনি, ধরেন যে খাদ্যের তুলনা দেয় যে দুধের দাম আমার কম হয়, আমরা খুব হিমশিম খাইতেছি আর কি। সব খাদ্যর দাম বেশি বুঝছেন, কিন্তু আমরা এই দুধের দাম পাচ্ছি না, দুধের দাম কম দিচ্ছে। খামারি হিসেবে আমাদের এলাকায় অনেক গরু বাছুর আছে, কিন্তু আমাদের গরু দিয়ে আমাদের যে দুধের দাম দেয় সে হিসেবে আমাদের গরু পালা যায় না। 1 কেজি ভুষের দাম 55-60 টাকা আর 1 লিটার দুধের দাম 45 টাকা, সেই হিসেবে আমাদের কিছুই হয় না। খামারিদের দাবির প্রেক্ষিতে দুধের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন মিল্ক ভিটার এক পরিচালক। এই মিল্ক ভিটা একটা লোকসান প্রজেক্টে দাঁড়িয়ে আছে। সেই লোকসান প্রজেক্টটা আমরা আইডেন্টিফাই করে মিল্ক ভিটার দুধের দাম বাড়ানোর জন্য আমরা চিন্তা করেছি। পাশাপাশি গোখাদ্যের যে আমাদের মিল ছিল, সে মিলটা বিগত ফ্যাসিস্ট সরকারের সে বন্ধ করে দিয়েছিল। খামারিরা দুধের দাম কম পাইতো, গোখাদ্যের দাম বেশি হতো। এই ক্ষেত্রে খামারিরা লোকসানের সম্মুখীন হতো। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় এই অঞ্চলে। এরপর থেকে সেখানে গড়ে ওঠে শত শত গো খামার। আর এখান থেকে উৎপাদিত দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। এনটিভি নিউজ ডেস্ক। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা। দুপুরে সদর উপজেলার চৌফলদণ্ডিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের শিল্প উপদেষ্টা বলেন, লবণ উৎপাদন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া চাষিরা যেন ন্যায্য মূল্য পান, সেই লক্ষ্যে নীতিমালার আলোকেই লবণ বোর্ড গঠনসহ নানা বিষয়ে কাজ করছে সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শুধুমাত্র নির্বাচন বা ভোটের জন্য গণ অভ্যুত্থান হয়নি, আগে সংস্কার করতে হবে। তিনি বলেন, সরকারের কাজে গতিশীলতা আনতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় গণ অধিকার পরিষদের অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নূর। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেনীতে পবিত্র কাবা শরীফের সাবেক ইমামের ইমামতিতে জুম্মার নামাজ আদায় করলেন লক্ষাধিক মুসলিম। কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বোখারি ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর গ্রামে দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে যোগ দেন। আজ শুক্রবার অংশ নিয়ে জুম্মার নামাজে ইমামতি করেন। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। এর আগে দুপুর 1টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর শায়েখ হাসান বোখারি হেলিকপ্টারে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান।
শীত বাড়ার সাথে সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। কলকাকলিতে সারাক্ষণ মাতিয়ে রাখছে পুরো ক্যাম্পাস। শীতপ্রধান বিভিন্ন দেশের নানা প্রজাতির পাখি ডানা মেলছে ক্যাম্পাসের এখানে সেখানে। এদিকে অনেকটা কোলাহলমুক্ত পরিবেশে অভয়ারণ্য রক্ষায় কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। শীত এলেই নিরাপদ অভয়ারণ্য খুঁজতে অতিথি পাখির ভিড় জমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রতিবছর হাজার হাজার মাইল আকাশপথ পাড়ি দিয়ে নিরাপদ অভয়ারণ্যে এভাবেই আশ্রয় নেয় অতিথি পাখির ঝাঁক। লেক ও জলাশয় তো বটেই, পুরো ক্যাম্পাস জুড়ে বসে পাখির মিলন মেলা। পাখিদের কলরব, দিগন্তে ডানা মেলে উড়ে বেড়ানোর নান্দনিক দৃশ্য বিশ্ববিদ্যালয়কে করে তুলেছে আরও প্রাণবন্ত। তাই অতিথি পাখিদের দেখতে সকালে ও বিকেলে ভিড় জমায় ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন একটা দৃশ্য সত্যি খুব মনোমুগ্ধকর, যে পাখিগুলার কিচিরমিচির আমাদের খুবই ভাল লাগে। এশিয়া অস্ট্রেলিয়া যে ফ্লাইওভারটা আছে সেটা দিয়ে যাওয়া আসা করে এবং আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই ফ্লাইওভারের একটা পার্ট হওয়াতে অনেক পরিযায়ী পাখি হচ্ছে এখানে শীতকালীন যে সময়টা ওই সময়টার জন্য স্টপ ওভার করে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, পরিযায়ী পাখিদের নিরাপত্তায় অভয়ারণ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাদ্বীপ এবং অন্যান্য এলাকায় যাতে কোনো প্লাস্টিক বা ডিল না ছুড়ে ছাত্রছাত্রীরা এবং যারা পর্যটক আসেন সেজন্য ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় এটা একটা অন্যতম উপাদান হিসেবে দাঁড় হবে এবং আমরা বিশ্বাস করি অত্র এলাকায় পর্যটনের একটা সুযোগ তৈরি হবে। এবছর নানা প্রজাতির কয়েক হাজার পাখি এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রকৃতিতে ভারসাম্য টিকিয়ে রাখতে পাখিদের সুরক্ষা ও আরও অভয়ারণ্য দরকার বলছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। BNP leader Rizvi Ahmed said Sheikh Hasina plundered public money adopting different tools of corruption. Rizvi claimed that Hasina laundered 500 crore USD from the Ruppur nuclear power project to her relative via Malaysia. He said this at a discussion organized at the Krishibid Institute in the capital to mark the 45th death anniversary of Bangladesh Agricultural University Chhatro Dal founder ATM Khalid. Rizvi also said the money was laundered overseas not only through Hasina but also by her relatives, which was published in the British media. Raising a question to the Indian government, Rizvi said how Sheikh Hasina is still remaining in a country after her passport was cancelled. যেখানেই যাই শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলব? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। There is an acute gas crisis in different areas in the capital, including Rupnagar, Dhanmondi and Mohanagar project. Dwellers are not getting uninterrupted gas supply for more than 12 hours in a day. Moreover, the pressure of gas is very poor. Despite paying bill timely, they are not getting proper supply. As a result, many people are facing countless problems. The managing director of Titash claimed that legal consumers are facing problems due to illegal connections and system loss. The chief of the company said that they are working to resolve the crisis. He urged people to move forward to identify the illegal users. 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, অনেক খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। পুরোপুরি অস্বীকার করব না যে আমি আমার ব্যর্থতা নয় এটা,
এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর মানে প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। Chief Organizer of Nagarik Committee Sajis Alam has said it will be difficult for the interim government to hold next national elections swiftly without having necessary reforms. He said this while distributing blankets to cold-hit people in Panchgod today. যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে এবং কাজ করছে তারা কি নির্বাচনের জন্য বসে থাকবে? এমন তো না, তারা তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রতিদিন কাজ করবে। আবার নির্বাচন কেন্দ্র করে যারা কাজ করছে, নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ, তারা তাদের জায়গা থেকে কাজ করে যাবে। স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু দিতে হবে। আগামী 6 মাস কোনোদিন এটার ক্ষেত্রে যৌক্তিক সময় হতে পারে না। The medical admission test for this academic year 2024 to 25 has been held today. The test was held at 19 centers across Bangladesh. A total of 135,000 students applied to take part in the MBBS admission test. After inspecting the exam centers in Dhaka Residential College, the health advisor has said the government is considering to recruit more skilled teachers instead of increasing seats in medical colleges. শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা তো জায়গা দিয়ে কুলাতে পারবো না। Chattogram Port has received 22,000 metric tons of atop rice from Myanmar, transported by the MV Golden Star vessel. The rice consignment imported on a government-to-government basis marks the first shipment of its kind under the incumbent interim government. Samples from the shipment will undergo physical testing before unloading begins, and all necessary arrangements have already been made to ensure a smooth process. Shipments from Pakistan are expected to begin arriving by February. বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন। মইদুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার দেশে ফেরার পর তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে যে এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা, এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব, এবং এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। কাজেই আমরা এটা চাই। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং আমাদের যে মূল উদ্দেশ্য একটি জনগণের প্রতিনিধি হিসাবে আমরা একটি জাতীয় সংসদ গঠন করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার আসবে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। এদিকে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু নিজে নয়, শেখ হাসিনা স্বজনদের মাধ্যমেও বিদেশে টাকা পাচার করেছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাসিনার গ্যালাক্সি সমান দুর্নীতি, দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলুন। রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে,
ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে? মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তকের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর মাধ্যমে পতিত কর্তৃত্ববাদী দোসর এবং তাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলেও উল্লেখ করেছে টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে সংস্থাটি। এ বিষয়ে এনসিটিবির জবাবদিহিতা সহ প্রতিষ্ঠানটির কর্তৃত্ববাদের দোসরমুক্ত করে ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়াও শান্তিপূর্ণ আন্দোলনরত আদিবাসীর উপর হামলারও নিন্দা জানায় টিআইবি। এসব ঘটনায় সরকারি বিবৃতি সময়োপযোগী হলেও তা যথেষ্ট নয় বলে টিআইবি বিবৃতিতে উল্লেখ করেছে। মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 1,35,000 শিক্ষার্থী, আর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন 25 জন শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভালো ডাক্তার তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন। এ বিষয়টি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখনই মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পক্ষে নন তিনি। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকেরও তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়েও গুলাতে পারবো না। এদিকে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিলেন মেডিকেল ভর্তিচ্ছুরা। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় ঢেলে দিয়েছেন পরীক্ষার খাতায়। যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আর কি। কোশ্চেন প্যাটার্ন মোটামুটি ইজি ছিল, বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন মানে সহজে হয়েছে আগের তুলনায়। একদিনে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট থাকায় বিপাকে পড়েন অনেক অভিভাবক। আমরা আসছি গাজীপুর থেকে, আসার সময় তো যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে গাড়ি ছিল না, কষ্ট হয়েছে, আরও অনেক কষ্ট হয়েছে। আমরা তো হাঁটিও আসছি, আবার রিক্সাও আসছি, সমস্যা হচ্ছেই। যানবাহন অনেক সংকট আছে, আর প্রতিমধ্যে হলো প্রায় 1/2 কিলোমিটার আগে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওখান থেকে হাইটে আসতে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট আজকে পাবার কথা, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি তৌফিক, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, দ্য লন্ডন ক্লিনিক, এখানে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিচ্ছেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে সবশেষ তথ্য, অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবারের ভেতরে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসার পরবর্তী দিক নির্দেশনা কি হবে সেটি আমরা জানতে পারবো। তবে এই পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি একটু চিন্তার বিষয়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে 2 বছর তিনি 2018 থেকে 2020 সাল পর্যন্ত যে 2 বছর সময় তিনি চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ তিনি যখন কারাগারে ছিলেন সে সময় তার ওষুধের কোনো রিয়াকশন তার ভেতরে আছে কিনা সে বিষয়টা নিয়ে ডাক্তাররা কনসার্ন। অর্থাৎ যদি কোনো রিয়াকশন থেকে থাকে, ওষুধের কোনো বিষক্রিয়া থেকে থাকে, তাহলে সেই বিষক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে তারা কি করণীয় সেটি আগে নিরসন করাটা তাদের জন্য অন্যতম একটি কাজ। এবং আপনারা জানেন যে আরেকটি বিষয় তারা মাথায় রাখছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার
যে লিভার সিরোসিস অর্থাৎ লিভার সিরোসিসের মতো জটিল একটি বিষয়, এটি তার এই বিগত ৩-৪ বছরের ভিতরে কেন এত দ্রুতভাবে হলো, অর্থাৎ লিভার সিরোসিস হবার জন্য যে ধরনের কারণগুলো ডাক্তাররা উল্লেখ করে থাকেন, সে ধরনের কারণগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু তা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে অনুপস্থিত। তাহলে কি এমন কারণ ঘটলো যে কারণে লিভার সিরোসিসের মতো একটি দুরারোগ্য ব্যাধিতে বেগম খালেদা জিয়া আক্রান্ত হলেন? সুতরাং এই দুটো বিষয় নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। আপনারা জানেন যে এখানকার ডাক্তাররা সবকিছু নিশ্চিত না হয়ে আসলে কোনো কিছু জানাতে চান না, বা পরীক্ষা নিরীক্ষা করার পরে চূড়ান্ত কোনো চিকিৎসা পদ্ধতি তারা শুরু করেন না। এটি হচ্ছে সবশেষ। যদিও আজকে আপনারা জানেন যে শুক্রবার, আজকে জুম্মার দিন, আর এখন হচ্ছে ইউকে বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে আশু রোগ মুক্তি কামনা করার জন্য তারা সেখানে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছে, এবং সেখানে অলরেডি এখন দোয়া মোনাজাত হচ্ছে, এবং আরো মসজিদে যেখানে আরেকটু পরে নামাজ হবে সেখানেও দোয়ার প্রার্থনা করার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা হসপিটালের সামনে আছি, এবং নামাজ শেষে, জুম্মার নামাজের পরে যখন তারা এখানে আসবেন, তখন এখানে এসে তারা যদি কোনো নতুন কোনো তথ্য আমাদেরকে জানান, সে তথ্য আমরা আপনার মাধ্যমে দেশ এবং জাতিকে জানাতে পারবো। তৌফিক। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। রাজধানীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ কিছু এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। আর রাজধানীর কোনো এলাকাতেই মিলছে না নিরবিচ্ছিন্ন গ্যাস, আবার চাপও থাকছে কম। ফলে গ্যাস নিয়ে অনেকের ভোগান্তিও পৌঁছেছে চরমে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে মনে করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানান সংকট সমাধানে কাজ চলছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাত্রের 10টা বাজে আসে, এই প্রবলেম হইতেছে আমাদের। খুবই প্রবলেম হইতেছে, বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না, আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে, এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আনুপাতিক আসন বন্টন বা পিআর পদ্ধতিতে নির্বাচনে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের 5ম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন। বিগত 53 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশকে নতুন কিছু দিতে পারবে না উল্লেখ করে ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি আর চলতে দেয়া হবে না বলে জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখলের চেষ্টা করা হলে তা রুখে দেওয়ার ঘোষণাও দেন রেজাউল করিম। পরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ, বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন।
এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। সাংবাদিকদের মুখ বন্ধ করার পেছনে ছিল সিআরআই সহ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের আয়োজনে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শিরোনামে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, কপিরাইট ইস্যু ভালোভাবে প্রতিপাদন না করায় গণমাধ্যমের আয় কমে যায়। একই সঙ্গে আন্ডারগ্রাউন্ড পত্রিকার উন্মেষ ঘটে। তিনি বলেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক দল হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা বেশি ছিল তাদের ফ্যাসিবাদের সহযোগী হয়ে ওঠার পেছনে চরিত্রটি বিশ্লেষণ করতে হবে। গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা জাতীয় প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ বিটের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। গণমাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম মজুরি নির্ধারণ হওয়া জরুরি বলে মনে করেন শফিকুল আলম। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে আরও সতর্কভাবে সাংবাদিকতার আহ্বান জানান প্রেস সচিব। জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে, ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেলুরগুলো কোথায় হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, তাদের লেখাপড়ায় সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। মুন্সিগঞ্জের সিরাজদি খান একটি রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা কলেজের সাবেক ছাত্র এবং শিক্ষক হিসেবে গর্ববোধ করেন ফখরুল। কলেজের গ্র্যান্ড রিউনিয়নে আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক ভিপি মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মাতেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। গোপালগঞ্জ ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 মোটরসাইকেল আরোহীর। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের দীপক দাস দীপু, বিশাল নাগ এবং হৃদয় মৃধা নামে 3 বন্ধু খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেলে করে বোয়ালমারী উপজেলার কালীনগর এলাকায় যাচ্ছিলেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দীপু এবং বিশাল মারা যান। গুরুতর আহত হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রাম মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার রুবেল বড়ুয়া, একই গ্রামের নিপ্পু বড়ুয়া এবং সনি বড়ুয়া। পুলিশ জানায়, ভোরে 3 জন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা শেষে ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1 মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি, ভরা মৌসুমে বিক্রি হচ্ছে সেই দামেই। সপ্তাহের শুরুতেই কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দামও। আমদানি হলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। তবে সবজির বাজারে নতুন করে দাম বাড়েনি, রয়েছে গেল সপ্তাহের মতোই। রাজধানী বাজার দর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। চলছে আমনের ভরা মৌসুম, কিন্তু চালের বাজারে ক্রেতার স্বস্তির সন্ধান নেই এখনো। ভরা মৌসুমে আমন বিক্রি হচ্ছে কেজি 65 টাকায়। আটাশ চালের ভোক্তা মূলত নিম্ন মধ্যবিত্ত, সেই চালও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। একইভাবে দাম বাড়তি সব ধরনের চালের। বাজার ঊর্ধ্বমুখী কেন তার উত্তর জানা নেই বিক্রেতাদের। মিনিকেট, নাজির সব ধরনের চাউলের দাম বাড়ছে। আড়তে গেলে দিয়ে দাম বেশি, আড়তদাররা কম, মিলাররা জানে। মিলাররা বাড়াইলে এটা এখন মিলাররা বলতে পারবো যে কেন দাম বাড়তেছে। এই নজিরবিহীন বাড়ছে, এটার তো কোনো মানে নাই। এতে সংকটে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। চালের দাম বেশি, চালের দাম একটু বাড়তি, আর মুরগির দাম বাড়তি। যাদের টাকা পয়সা আছে তারা তো তাদের মতন করে দাম বাড়লেও কি কমলেও কি, গরিব মানুষ তো দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস ওদেরটা চলে যাচ্ছে। এখন মধ্যবিত্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। কেজিতে কোনো ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তিতে ক্রেতারা, কিন্তু বাজার ভেদে ওঠানামা করছে পেঁয়াজের দাম। ভালো আছে, বর্তমানে জিনিস সব ভালো আছে, দামও কম আছে। 55 টাকা বাজারের মধ্যে 40-এ পাওয়া গেছে, এই সপ্তাহে আবার একটু বেশি। ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়।
গত সপ্তাহের তুলনায় একটু বেশি, 10 টাকা থেকে 20 টাকা বেশি। দেশি মুরগি আপনার গত সপ্তাহে ছিল 600 টাকা, এখন 550 টাকা বিক্রি করতেছে। আর সোনালিটা 350 ছিল, এখন 330 টাকা। একবার একটু কম পাই, আবার একটু বেশি পাই। বুঝে বললাম 5 টাকা কমলে 10 টাকা বাড়ে পরের সপ্তাহে গিয়ে, মানে জিনিস একই থাকে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়, আর গরুর মাংসের কেজি 750 টাকা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।